বলবো মৈত্রী, আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে ডকুমেন্ট নিয়ে নতুন কোনো নির্দেশিকা কি আজ সুপ্রিম কোর্ট দিয়েছে? কথা বলবো মৈত্রীর সঙ্গে, তার আগে আরো একটা বিষয়। 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা, এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিচারকদের নিয়েও এক নির্দেশ সুপ্রিম কোর্টের, যেখানে শুধুমাত্র বাংলা নয়, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক যদি প্রয়োজনীয়তা পড়ে, প্রয়োজন হলে তাহলে ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকও নিয়োগ করা যাবে। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আরও একটা বিষয় জানতে চাইবো যে ডকুমেন্টস অর্থাৎ তথ্য নিয়ে আর কোনো নতুন কি আজ কোনো নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট? দেখো, নতুন তথ্য নয়, তবে একটা ক্লারিফিকেশন আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আগের শুনানির দিন এই প্রশ্নটা বারবার করে উঠছিল যে 14ই ফেব্রুয়ারির পরেও নথি জমা নেওয়ার কথা বলা হলো। 14 ফেব্রুয়ারির পরে অনেকের নথি আপলোড হয়নি এবং সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। 15ই ফেব্রুয়ারি থেকে যে আপলোড করার যে লিঙ্ক রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে বিভিন্ন সময় তারা যে এর আগে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আধার বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করার ক্ষেত্রে যদি যে সমস্ত ব্যক্তিরা তারা 14ই ফেব্রুয়ারির মধ্যে ফিজিক্যাল অথবা অনলাইনে তাদের নথি জমা দিয়েছেন এবং সেই নথির যদি তাদের কাছে জমা দেওয়ার রিসিট থাকে ইয়ারত দেওয়া, তাহলে সেই নথি গ্রহণযোগ্য হবে, অর্থাৎ ভেরিফিকেশন যখন হবে তাদের জমা দেওয়া সেই নথি গৃহীত হবে। এটা আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট নাইডু তিনি উল্লেখ করার চেষ্টা করছিলেন যে এই নথি অর্থাৎ যে রিসিটের কথা বলা হচ্ছে সেই রিসিটের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, রিসিট ভুয়ো হতে পারে। কিন্তু বিচারপতিরা তারা স্পষ্ট করে দিয়েছেন যে একজন বিচারক তিনি এই নথির মধ্যে পার্থক্য, দুটি কোনটা অরিজিনাল কোনটা ফেক নথি সেটার মধ্যে পার্থক্য করার জন্য তারা যথেষ্ট যোগ্য। এবং তারা এর আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে যখনই ভেরিফিকেশনের জন্য নথি জমা দেওয়া হবে তখনই ইআরওকে একটি রিসিট দিতে হবে। ফলে রিসিট দেওয়াটা বা রিসিট থাকাটা কোনো নতুন ব্যাপার নয়। ফলে নতুন করে যদি কেউ আসেন তিনি তার কাছে সেই রিসিট থাকবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যারা 14 তারিখের মধ্যে নথি জমা দিয়েছেন এবং যাদের কাছে রিসিট রয়েছে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করা সর্বোচ্চ আদালতের দায়িত্ব বলে আজকে বিচারপতিরা জানিয়েছেন এবং সেই অনুযায়ী তারা নির্দেশ দিয়েছেন। তমশ্রী। মৈত্রী, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে ভিন রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড ওড়িশা থেকে বিচারক নিয়োগ করা যাবে, সেক্ষেত্রে তো আবার সেই সব বিচারকদের নতুন করে ট্রেনিং দিতে হবে, সেক্ষেত্রেও তো একটা ভাষার সমস্যা হতে পারে। একেবারে দেখো, আজকে এই ভাষা সমস্যার বিষয়টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে যদি ভিন রাজ্য থেকে বিচারকদের নিয়ে আসা হয় তাহলে আবার সার্কেল ব্যাকই হয়ে যাবে যে পুরনো সমস্যার ক্ষেত্রে যে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ অন্য বিচারপতিরা তারা স্পষ্ট করে এটা বলে দেন যে তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কোনো উপায় নেই এবং সেই কারণেই তারা নেবারিং স্টেট একেবারে গায়ে লাগানো ওড়িশা এবং ঝাড়খণ্ড, যাদের সাথে যদি ঐতিহাসিকভাবে এই রাজ্যগুলির সাথে বাংলার যোগ রয়েছে এবং তাদের কালচারাল কিছু ম্যাচও রয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা হলেও তারা বুঝতে পারবেন। সেই কারণেই পড়শি এই দুই রাজ্যের বিচারকদেরকে প্রয়োজনে ব্যবহার করার কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে। এটাই আজকে জানান প্রধান বিচারপতির বেঞ্চ। তমশ্রী। মৈত্রী, তুমি প্রথম থেকেই সুপ্রিম কোর্টে ছিলে এবং সওয়াল জবাব যখন চলছিল তখন তুমি ছিলে, কি মনে হলো যে ইলেকশন কমিশনের কাজে কি খুশি সুপ্রিম কোর্ট, নাকি তাদের কাজে কোথাও একটা তাদের ধাক্কা খেলো? অবশ্যই যদি একবার খতিয়ে দেখা যায় তাহলে আজকের শুনানিতে কমিশনের তরফ থেকে একটা বক্তব্য বারবার করে বলার চেষ্টা করা হচ্ছিল। কমিশন বারবার বলার চেষ্টা করছিল যে তাদের কিছু অধিকার দেওয়া হোক যাতে তারা নির্দেশ দিতে পারেন এই বিচারকদের, বা প্রয়োজনে বিভিন্ন সময় তারা বেশ কিছু নির্দেশ যদি দেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটা তাদেরকে দেওয়া হোক। কিন্তু আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা একেবারে মৌখিকভাবে খারিজ করে দিয়েছে। তারা বলেছে যে না, বিচারকরাই সর্বশেষ
আধিকারিক তারাই তাদের সর্বশেষ অধিকার হবে এবং সেক্ষেত্রে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোন ক্ষেত্রে কি করণীয় রয়েছে। এবং এর আগের দিনও কিন্তু দেখা গিয়েছিল যে সর্বোচ্চ আদালত কমিশনের ক্ষেত্রে কিন্তু কমিশনের কাজে যে তাদের ব্যবহারে যে খুব একটা সন্তুষ্ট নয় সেটাও কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল। তার কারণ তারা বারবার করে যখন গত শুনানিতেও তারা বারবার করে বলার চেষ্টা করছিল যে ভিন রাজ্য থেকে আধিকারিক নিয়ে আসা হোক, সেই আবেদনে তারা মান্যতা দেয়নি। আজকেও যখন কমিশনের তরফ থেকে বারবার করে এই সমস্ত বিচারকদের তারা নির্দেশ দিতে পারবেন, তারা নিজেদের আওতায় রাখতে পারবেন, এই ধরনের অনুমতি যখন চাওয়া হয় সেখানে যেরকম অনুমতি দেওয়া হয়নি, তার পাশাপাশি এই যে কমিশনের তরফ থেকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার যে সময়সীমা এবং সেখানেও যখন কিছু ওজোর আপত্তি করা হয় সেটাও কিন্তু মানা হয়নি। ফলে কোথাও একটা গিয়ে কমিশনের যে ভূমিকা এবং কমিশন যেভাবে কাজ করছে বিশেষত বাংলায়, সেটা যে সর্বোচ্চ আদালতের খুব একটা পছন্দ হয়নি, সেটা কিন্তু আজকের এবং এই গত কয়েকদিনের শুনানিতে সর্বোচ্চ আদালতের যে ব্যবহার তাতেই কিন্তু বোঝা গিয়েছে। এই নজিরবিহীনভাবে কিন্তু একের পর এক নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে এসেছে। আমরা এর আগেও দেখেছি বিহার এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে সেরকম অভিযোগ ওঠেনি এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও কমিশনের বিরুদ্ধে কিন্তু সেরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যত একের পর এক ক্ষেত্রে কমিশনকে ধাক্কা খেতে হচ্ছে সর্বোচ্চ আদালতে, বিশেষত বাংলার এসআইআর এর মামলায়। বেশ, 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ এবং তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে জানিয়ে দিয়েছে, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্যের প্রাক্তন সিইও তিনি জানাচ্ছেন যে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে ধাপে ধাপে, কিন্তু সেই তালিকায় যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তিনি এবারের মতো আর ভোট দিতে পারবেন না। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা, অনেকের মতে তা আর সম্ভব নয়। তাহলে কি করবে কমিশন? রাজ্যের প্রাক্তন সিইও দেবাশিস সেন জানিয়েছেন ধাপে ধাপে কমিশন তালিকা প্রকাশ করতেই পারে, কিন্তু এক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে বৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি আর এবার ভোট দিতে পারবেন না। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয় তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন ততটুকুই উঠবে। যদি এরকম হয় তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন, সেই দিনে কি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন? এ নিয়ে বড়সড় প্রশ্ন। অনেকের এও প্রশ্ন, চূড়ান্ত তালিকা প্রকাশ না করে কি ভোট ঘোষণা করা যায়? লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা যাবে, সেটার ভিত্তিতেই পুরো ভোটটা পরিচালিত হবে। হতেই পারে যে আমি যোগ্য ব্যক্তি কিন্তু আমার নাম ওঠেনি, ভোট পরবর্তীকালে ইলেকশন পিটিশন করে তাকে প্রমাণিত করতে হবে, তার ফল জুডিশিয়াল প্রোনাউন্সমেন্টে হবে। মুখোপাধ্যায়ের জায়গায় মুখার্জি, গঙ্গোপাধ্যায়ের জায়গায় গাঙ্গুলি, এরকম সামান্য কারণে অনেককে শুনানিতে ডাকা হয়েছে বলে অভিযোগ। কমিশনের ভাষায় এসবই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট। প্রায় 60 লক্ষ ভোটারকে নিয়ে নানা অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। এসব নথি এবার খতিয়ে দেখার দায়িত্বে জুডিশিয়াল অফিসাররা। কিন্তু এমন বিভ্রাট হলো কেন? যাচাই করা হতো এবং কোথাও যদি দেখা যেত অসামঞ্জস্য হচ্ছে তখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হতো। কিন্তু এইবার যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নেওয়া হয়েছে। মুখোপাধ্যায়, মুখার্জি ইত্যাদি এটা তো সাধারণভাবেই ডিকশনারিতেই দেওয়া থাকে যে অল্টারনেটিভ বানান কি হবে, সেটা তো এআই এর ধরে ফেলাই উচিত। সুতরাং এইটা কিন্তু গ্রহণযোগ্য হওয়া উচিত ছিল। যদি ওদের লজিক্যাল ভুল থাকে সেটা অন্য। ইলেক্টরকে না ডেকে তার বাড়ি গিয়ে খোঁজ করতে হতো, কিন্তু অবশ্যই তাতে টাইম বেশি লাগে, যত্ন নিয়ে কাজটা করার দরকার ছিল। এসআইআর নিয়ে শুরু থেকেই নানা অভিযোগ, নানা বিতর্ক। 2002 সালে তো এরকম হয়নি, এবার তাহলে এত জল ঘোলা কেন? খুব জলদি যেটা ব্যাপারটা হচ্ছে 2002-তে যে হয়েছিল কেউ প্রায় জানতেই পারেনি। বাড়ি বাড়ি ভোট কর্মীরা পৌঁছে গেছেন, ফর্ম ফিল আপ হয়েছে, অর্থাৎ খুব সাধারণ নর্মাল রিদমে কাজটা হয়ে গেছে। কিন্তু এইবার খুব দ্রুততার সঙ্গে করতে গিয়ে এই প্রবলেমটা যে আসছে এটা মনে হয় আমার নিশ্চয়ই হয়েছে।
ক্যামেরায় সনত মিশ্রের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।